সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয় নিয়ে দুটো দলের মধ্যে আজ বিতর্ক হবে তা হচ্ছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর, বিষয়ের বিপক্ষে বলবে বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সঙ্গে। বিপক্ষ দল বিসিআইসি কলেজ মিরপুর ঢাকার বিতর্কিকরা হলেন ইয়াসির আরাফাত জয় ও তাদের দলনেতা সাদিক জাহান। পক্ষ দল দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরের বিতর্কিকরা হলেন অ্যাঞ্জেলিনা রায় সপ্তর্ষি, সাবরিনা ইয়াসমিন শ্রাবণী ও তাদের দলনেতা নূরজাহান আক্তার কেমি। দর্শক, এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সঙ্গে বিচারক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহফুজ সরকার, বিভাগীয় প্রধান, নৃবিজ্ঞান বিভাগ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি। আরও আছেন মোহাম্মদ আজাহারুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস ঠাকুরগাঁও। এবং আছেন নাজমুল হুদা আজাদ, প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 15, ভাষার ব্যবহার উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, ভাইস চ্যান্সেলর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে আমরা সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কিত নিয়মাবলীগুলো আমরা জেনে নেই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য মোট 3 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য। সম্মানিত সভাপতি। বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। আজকে পক্ষ দলে অবস্থান করছেন দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর, বিপক্ষ দলে আছেন বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা। আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা অ্যাঞ্জেলিনা রায় সপ্তর্ষিকে আহ্বান করছি তার যুক্তি উপস্থাপনের জন্য। যে সবে বঙ্গিত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্যে। পড়ছিলাম মধ্যযুগীয় কবি আব্দুল হাকিমের এক কবিতার কিছু পংক্তি। ঠিক কতটা হতাশা ও অনুযোগ থাকলে সপ্তদশ শতকের কোনো কবি এরূপ চরণ রচনা করতে পারে তা আমার ভাবনাতীত। তবে একবিংশ শতাব্দীতে এসে হতাশার এই চিত্র আজ প্রায় অধিকাংশ ঘরে। ঠিক এমনই প্রেক্ষাপটে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের বিষয়ে 5টি অংশ সংজ্ঞায়নের দাবি রাখে। স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধি, মানহীনতা, মানসিকতা ও প্রধান অন্তরায়। প্রথমে যদি আসি স্বদেশি পণ্যে, তবে যেসব পণ্য একটি দেশের নিজস্ব উপাদান, শ্রম, কারিগর ব্যবহার করে সে দেশেই উৎপাদিত হয় সেগুলো হলো স্বদেশি পণ্য। অর্থাৎ স্বদেশি পণ্য হতে হলে নিজ দেশের কাঁচামাল ব্যবহার করতে হবে, দেশের শ্রমিক ও কারিগর ব্যবহার করতে হবে, উৎপাদন প্রক্রিয়াটি পুরোপুরি বা
অধিকাংশভাবেই নিজের দেশে সম্পন্ন হতে হবে এবং পণ্যটিকে দেশীয় অর্থনীতি উন্নয়নে সহায়তা করতে হবে। আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে কৃষিজ পণ্য, শিল্পজাত বিভিন্ন পণ্য, বিভিন্ন খাদ্য পণ্য, কুটির শিল্পের পণ্য, কারুশিল্প পণ্য, ঐতিহ্যবাহী পণ্য এবং বিবিধ। ব্যবহার বৃদ্ধি বলতে বোঝাচ্ছে কোনো কিছুর ব্যবহার যখন সময়ের সাথে ত্বরান্বিত হয়, এটি হতে পারে দ্রুত কিংবা মন্থর গতিতে। এবার আসি মানহীনতায়। কোনো পণ্য তার নির্ধারিত মান বা প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে না পারলে তা মানহীন হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ বাংলাদেশি পণ্যের জন্য বাংলাদেশি স্ট্যান্ডার্ড অর্থাৎ বিএসটিআই এর অনুমোদন না পেলে সেটি মানহীন পণ্য বলে বিবেচিত। মানসিকতা হলো কোনো ব্যক্তির চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, বিশ্বাস, আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ এর ধরন। একজন কিভাবে কোনো বিষয় বুঝবে, জানবে, সিদ্ধান্ত গ্রহণ করবে বা সেটার পরিস্থিতি বুঝে আচরণ করবে, সেটি তার মূল্যবোধ বা মানসিকতার উপরই নির্ভরশীল। কোনো ব্যক্তি মানব কল্যাণে কাজ করবে কিনা সেটিও তার উপর নির্ভরশীল। প্রধান অন্তরায় হলো কোনো কাজ বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব বাধা বিপত্তি রয়েছে সেগুলোর মধ্যে প্রধান। একটি পণ্য ক্রেতা কেনার পূর্বে বাজার করতে হয়, অর্থাৎ একটি পণ্য ক্রয় হবে কিনা সেখানে ক্রেতার মানসিকতা যতটা না প্রভাব রাখে তার ঠিক সমপরিমাণ প্রভাব রাখে পণ্যটি যে উৎপাদন করছে, বাজারজাত করছে এবং তার মধ্যবর্তী প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট সকলের মানসিকতা। স্বদেশি পণ্যকে তুচ্ছ করার আমাদের যে প্রবণতা রয়েছে, এটা যে সম্পূর্ণরূপেই মানসিকতার উপর নির্ভরশীল সেটা আমরা আজ প্রমাণ করে দিয়ে যাব। তার সাথেই প্রমাণ করে দিয়ে যাব পণ্যের মধ্যে মানহীনতার সমস্যা যদি থাকেও সেটিও যে কোনো না কোনোভাবে কারো না কারো মানসিকতার সমস্যার সাথেই সম্পর্কিত, সেটিও। মানহীনতা অনেকগুলো গৌণ কারণের মধ্যে একটি কারণ হলেও কখনো মুখ্য কারণ হতে পারে না স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে। এ প্রসঙ্গে আমরা 3টি প্যারামিটার দেখিয়ে যাব। তা হলো মানুষের ব্র্যান্ড নির্ভরশীলতা ও অন্ধের মতো পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণ, মেকি আভিজাত্য ও তার ফলে তৈরি হওয়া উচ্চাভিলাষী মনোভাব, আমাদের নিজস্ব পণ্যকে সমাদর করতে না পারা কিন্তু আবার সেই পণ্যই বিদেশে বা বহির্বিশ্বে সমাদৃত হওয়া। এই সবই আমাদের নিজ দেশের সংস্কৃতি ও সক্ষমতা নিয়ে হীনমন্যতার বহিঃপ্রকাশ। যখন প্রশ্ন উঠছে মানে, তখন মনে করিয়ে দিই বিশ্বরঙের স্বত্বাধিকারী নিউ বিজনেস এজ ম্যাগাজিনে বলেছেন, আমাদের চাহিদার জন্যই স্থানীয় কাপড়ের দোকানের 60 থেকে 70% দখল করে রেখেছে বিদেশি পোশাক। অথচ বাংলাদেশ কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। গত 24-25 অর্থ বছরে আমরা ইউরোপীয় ইউনিয়নে 19.37 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 7.2 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 3.4 বিলিয়ন মার্কিন ডলার, কানাডাতে 1.24 বিলিয়ন মার্কিন ডলার সহ মোট রপ্তানি করেছি 38.48 বিলিয়ন মার্কিন ডলার। অথচ আমরা ছুটছি জারা, H&M, প্রিমার্কের মতো বিদেশি ব্র্যান্ডগুলোতে। কিন্তু প্রথম আলোর হওয়া 2024 সালের একটি প্রতিবেদনে উঠে এসেছে সুইডেনের খ্যাতনামা H&M হলো 2023-24 বছরে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক রপ্তানির মূল বা শীর্ষ ক্রেতা। অর্থাৎ আমরা H&M এ রপ্তানি করেছি 2.59 বিলিয়ন মার্কিন ডলার, তেমনই করেছি জারা, পুল&বেয়ার, বার্শকা এবং প্রিমার্কে। আমরা বলছি যে আমরা পোশাক খাতকে বর্তমানে করে তুলেছি রপ্তানি নির্ভর। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ। আমরা এবার আহ্বান করছি বিসিআইসি কলেজের প্রথম বক্তা ইয়াসির আরাফাত জয়কে তার যুক্তি উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আমার বাবা প্রতিদিন রাস্তার যানজট ঠেলে অফিসে গিয়ে স্যারের কাছে প্রতিনিয়ত বকা খান এবং মাস শেষে যখন বেতনটা হাতে পান তখন বাসার ভাড়া, গ্যাস বিল ইত্যাদি দিয়ে সব কিছু সামলাতে তাকে খুব হিমশিম খেতে হয়। তার উপর দ্রব্যমূল্যের অধিক বৃদ্ধির কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি কর প্রদান করতে হচ্ছে। এমত অবস্থায় পরিবারের মানুষজনের জন্য কিছু কেনাকাটাও বরাদ্দ রাখে এবং তখন আমার বাবা চিন্তা করে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্টার্জিত টাকাটি তিনি অর্জন করেছেন সেটা দিয়ে একটি মানসম্মত টেকসই পণ্য কিনবেন, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে এই একটা টাকা অনেক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, খুবই সহজ ব্যাখ্যা দিয়ে বিতর্কটা শুরু করতে চাই। আমরা চাই এই রুমে আমরা যতজন আছি প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দেশীয় পণ্য, আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করতে পারি। আমরা যাতে নিজেদের উৎপাদিত পণ্য
পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই দেশীয় পণ্যগুলোর ব্যবহারটা বাড়ছে না। এর কারণটা কি? এই যে কারণটা কি, এটা নিয়ে মূলত আজকে আমাদের বিতর্কটা। আপনার দেশের আপনার পণ্যের ব্যবহার বাড়ছে না, এর মূল কারণ হিসেবে আমরা ধরে নিয়েছি আপনার দেশের পণ্যগুলো মানসম্পন্ন না। এটাই সবচেয়ে বড় কারণ। এখানে মানসিকতা জিনিসটা খুব বেশি পরিমাণে প্রভাব ফেলছে না। আমরা বলছি না যে মানসিকতা প্রভাব ফেলে না, খুব বেশি পরিমাণে প্রভাব ফেলছে না, তবে কিছু পরিমাণে প্রভাব ফেলছে। মাননীয় সভাপতি, দুটো তথ্য দিয়ে যাই। ডেইলি অবজারভার পত্রিকার নিউজ অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 78% এবং স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 75%। এর মাধ্যমে আমি আপনাকে মানসিকতার একটা কাঠামো প্রদান করছি। দেখুন, বর্তমানে বাংলাদেশের মানুষজন অনেক শিক্ষিত। তারা যখন বিদেশি পণ্যগুলো কিনতে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এর মাধ্যমে তারা জানতে পারে কোন পণ্যটার মান কেমন। আপনি যখন মান ঘাটাঘাটি করতে যান, আপনার সামনে যখন একটা বিদেশি পণ্যের ছোঁয়া আসে, আপনি তখনই ওই জিনিসটা অর্ডার করছেন। মানে সভাপতি, এই কাঠামোর মাধ্যমে আমি আপনাকে মানসিকতা যে দায়ী নয় কেন সেটা বুঝিয়ে গেছি। এবার পক্ষদলে আসি। পক্ষদল প্রথমত দেশপ্রেমের একটা প্রশ্ন তুলে গিয়ে আমাদেরকে বিতর্কিত করতে চায়। মানে সভাপতি, বোঝার চেষ্টা করেন, আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু পেট ও পকেটের বাস্তবতাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। মানুষ যখন নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে একটি পণ্য কেনেন, তখন তিনি মানসম্মত টেকসই পণ্যটাই কিনতে চান। মানে সভাপতি, আমাদের দেশের বিভিন্ন ধরনের পণ্য মানসম্মত না, সেই প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন মানসিকতা পরিবর্তন করে কোনো লাভ নেই। আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকবেন, আপনার বাবার পকেট থেকে কড়ি করে টাকা যাবে, তখন আপনি মানসিকতাকে দায় দিতে পারবেন না। মানে সভাপতি, আপনি দায় দেন তাদেরকে যারা হচ্ছে এইসব কাঁচামাল নিয়ে এসে আপনার পণ্যগুলো উৎপাদন করছে। দ্বিতীয়ত, আমরা আমাদের কাঠামোটা প্রদান করে যাই, তিনটা দিক থেকে প্রদান করব। প্রথমত, মানে সভাপতি, আপনি কখনো মানহীন পণ্য কিনতে বাধ্য নন। আপনি সরকারকে অলরেডি কর প্রদান করছেন, এরপর আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি আপনার জন্য সেই টেকসই পণ্যটাই কেনার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আপনার সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ বলে আমি মনে করি, এবং আপনি চাইবেন যে আপনার সন্তান যাতে সবসময় সুস্থ থাকে। আপনি কখনোই চাইবেন না আপনার সন্তান হাসপাতালের বেডে কাতরাক। মাননীয় সভাপতি, বোঝার চেষ্টা করেন, আপনি যখন আপনার বাচ্চার জন্য একটা ফেস ওয়াশ কিনে এনেছেন এবং 2 দিন ব্যবহার করার পর দেখলেন মুখে এবং হাতে পায়ে র্যাশ উঠে গিয়েছে, তখন আপনার কেমন অনুভব হবে? তৃতীয়ত, সিঙ্গার এবং রানারের মতো কোম্পানিগুলো নিজেদের উন্নতি করতে পারছে না। 3টা কারণ। প্রথমত, তাদের বাজারজাতকরণ ঠিক নেই। দ্বিতীয়ত, তাদের নাগরিক সেবা ঠিক নেই। তৃতীয়ত, প্রত্যেকটা সেক্টরের একটা আলাদা ক্ষেত্র থাকে, যেই ক্ষেত্রটা নিয়ে পড়ালেখা করে আপনার মার্কেটিংয়ের সেক্টরগুলো পরিচালনা করতে হয়। কিন্তু সিঙ্গার এবং রানার এই জায়গাটাতেও ব্যর্থ হয়েছে। এইসব জিনিসের কারণে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না। তাছাড়া যদি একটু বাইরের দিকে যাই, জনসন অ্যান্ড জনসনের মতো ইউএসের একটা কোম্পানির ব্যবসায় ধস পড়েছে এবং তারা সেখান থেকে রিকভার করে উদ্ধার হয়ে এসেছে, কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলো তা পারছে না। কেন পারছে না? অনেক বড় একটা ব্যাখ্যা আছে। দেখা গিয়েছে ডলার সংকট ছিল পুরো বিশ্বে। সেটা যেমন বাংলাদেশে যে পরিমাণ ছিল, ইউএসএতেও ছিল, ইভেন ওই কোম্পানিটার জন্যও ছিল। কিন্তু ওরা কি করেছে? ওরা আদালতে গিয়েছে, আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং দিন শেষে তারা ক্ষতিপূরণ দিয়ে তাদের নতুন পণ্য বাজারজাত করেছে। এবং যে 38,000 মামলা তারা পুরো বিশ্বে খেয়েছিল, সে 38,000 মামলাকে উপেক্ষা করে তারা তাদেরকে নিজেদেরকে আবার নতুন রূপে প্রতিষ্ঠা করেছে। মাননীয় সভাপতি, আর আমরা কি করি বাংলাদেশ হলে? আমরা বাংলাদেশ হলে মিডিয়াকে 2-4 হাজার টাকা খাইয়ে দিয়ে সেখানে হচ্ছে তাদেরকে ধামাচাপে দিয়ে রাখি, আর না হলে ধরা পড়লে 50 থেকে 1 লাখ টাকা জরিমানা হয়, 3-4 লাখ টাকা জরিমানা হয়, 1-1.5 বছর জেল হয়, এবং ওই টাকাটা দিয়ে আমরা আবার সে আগের রোজগারে চলে আসি। কারণ কি? কারণটা খুবই সোজা, কারণ ওইটাই তাদের একমাত্র রুটি রুজির যোগান দেয়। মানুষ সভাপতি, বোঝার চেষ্টা করেন ব্যবসায়ীদের চিন্তাধারাটা কেমন। বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের চিন্তাধারা হচ্ছে কম টাকা বিনিয়োগ করে বেশি লাভের আশায় অসৎ উপায় অবলম্বন করা। দুটো তথ্য দিয়ে যায়। 23শে ডিসেম্বর 2024 দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি নকল পণ্য ব্যবহৃত হয়। মাননীয় সভাপতি, 2রা মার্চ 2025 ঢাকা ট্রিবিউনের প্রকাশিত তথ্য অনুযায়ী বিএসটিআই এর ঘন ঘন অভিযান সত্ত্বেও অবৈধ মানহীন পণ্য বাজারজাত ও বিক্রি অব্যাহত আছে। প্রতিবেদনে বলা হয়, জাল পণ্যের কারণে সরকার প্রতি বছর 3,170 কোটি টাকা কর রাজস্ব হারায়। 15 সেকেন্ডে শেষ করছি। 3টা যুক্তিতে বিতর্কটাকে প্রতিষ্ঠা করে যাব। 1, নৈতিকভাবে জিনিসটা ভুল বা অন্যায়। দ্বিতীয়ত, মানহীনতা আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যর্থ করে এবং বিদেশি বিনিয়োগ কমে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমি আহ্বান করছি দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরের পক্ষদল দ্বিতীয় বক্তা সাবরিনা ইয়াসমিন শ্রাবণীকে তার যুক্তি উপস্থাপনের জন্য। স্বদেশের উপকারে নেই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকে বিন্দু বিন্দু জল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের শক্তি যোগায় স্বদেশের প্রতি ভালোবাসা, ভালো লাগা। আর তাই তো স্বদেশি পণ্য নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি দুর্নিবার গতিতে। এমনই এক প্রেক্ষাপটে বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরে। অত্যন্ত যুক্তিযুক্ত ও সঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। শুরুতেই বলা বাহুল্য, আমরা কিছু পণ্যের মানহীনতাকে কোনোভাবে অস্বীকার করছি না এবং এর সাথে এটা প্রমাণ করে দিয়ে যাব যে সকল পণ্য মানহীন, সে সকল পণ্য মানহীন হওয়ার পেছনেও দায়ী সে সকল উৎপাদনকারীর হীনমন্য মানসিকতা। মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা যখন বলে গেলেন যে ৭৮% মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে, এটা আমাদেরও জানা বিজ্ঞ প্রতিপক্ষ। আপনাদেরকে একটা গল্প বলতে চাই। মধ্যবর্তী পরিবারের সন্তান হিসেবে পকেটে স্যামসাং, গ্যালাক্সি, রেডমি, রিয়েলমি কিংবা আইফোন নিয়ে বেড়ানো যখন সবার স্বপ্ন, কিন্তু টাকার অভাবে সেই ফোন কিনতে পারে না। স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়, ঠিক তখন চীন কিংবা কোরিয়ার এক বন্ধু বলে অসম্ভবকে সম্ভব করাই তো আমাদের কাজ। ব্যাস, মাত্র ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে আসলের মতো দেখতে সে একটা স্বপ্নের মোবাইল ফোন পেয়ে গেল। আর সেই বাংলাদেশি ৫ থেকে ৭ হাজার পণ্যগুলো সেই স্বদেশি শোরুমের মধ্যেই থেকে যাচ্ছে, যা কিনা সেই নকল পণ্যগুলো থেকে হাজার গুণে ভালো। ঠিক তখন কোথায় থাকে বিজ্ঞ কর্তৃপক্ষ আপনাদের গুণগত মান? আর এরপরেও যদি বলেন নকল হোক আর যাই হোক, ব্র্যান্ডের স্টিকার বসানো আমাদের সেই স্যামসাং ফোনটাই চাই, তাহলে বলতে হয় তখন দেশীয় পণ্য যতই মানসম্মত হোক না কেন, আপনাদের মন কখনোই তা জয় করতে পারবে না। মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা বলে গেলেন স্বদেশি পণ্যের মান ভালো হলে মানুষ বিদেশি পণ্য নাকি ব্যবহার করতেন না। তবে আপনাদেরকে বলতে চাই, শুনুন, বসুন্ধরা, বেক্সিমকো, স্কয়ার, প্রাণ, ওয়ালটন, এপেক্স, রাধুনী, টেক্সমার্ট, ফ্রেশ ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডগুলো আজ বিশ্ব দরবারে চমকপ্রদ এবং গৌরবজ্জ্বল। একই সাথে দেশীয় বাজারে ৩৫% হাল ধরে রেখেছে এই পণ্যগুলো। তথ্যসূত্র কালের কণ্ঠ, ১৮ জুন ২০২৪। অথচ আপনারা মিষ্টি সুরে বলে গেলেন আপনার বাংলাদেশের পণ্য নাকি মান ভালো নয়। আসল কথা হচ্ছে স্বদেশি পণ্যের মান খারাপ হলে আমরা তা ব্যবহার করি, তা সঠিক নয়। বরং ঠিক ছোটবেলা থেকে অন্ধ মানসিকতা এবং উচ্চবিলাসী মনোভাব আমাদের একটু বেশি মাথা উঁচিয়ে উঠেছে বলে আজও স্বাধীনতা ৫৪ বছর পরে এসে আমরা স্বদেশি পণ্যের প্রতি আস্থা আনতে পারিনি। মাননীয় সভাপতি, আমাদের পণ্যের গুণগত মান যতটা না খারাপ, তার থেকেও বেশি খারাপ আমাদের উচ্চবিলাসী মানসিকতা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, চলুন একটি প্রতিবেদন দেখা যাক। ২৭ মার্চ ২০২৩ ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটি তথ্য অনুযায়ী পোশাক উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে অবস্থান করছে। এবং দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যানের সাথে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার করেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন ব্র্যান্ডের টি শার্ট পরেন। তখন তিনি বলেন নিশ্চয়ই এটি বিশ্বখ্যাত কোনো একটা ব্র্যান্ডই হবে। হোস্ট যখন পরে দেখা যায় লেবেলের মধ্যে বোল্ড অক্ষরে লেখা আছে মেড ইন বাংলাদেশ। আর ঠিক একই বাংলাদেশের মানুষ কেন কেন কিরণমালা, কেন পাকিস্তানি ড্রেসের পেছনে হুমড়ি খেয়ে পড়ছে? এখানে একটাই কারণ, হীনমন্য মানসিকতা বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় মণ্ডপে লক্ষ্য করুন, বাংলাদেশ চা উৎপাদনে 12তম এবং বাংলাদেশ থেকে সব থেকে বেশি চা রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০২৪ সালে চা উৎপাদন চা রপ্তানি বেড়েছে ৫৮%। তথ্যসূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ১২ই মে ২০২৫। চায়ের মান ও গুণগত দিক থেকে কোনো অংশে আমরা কম নই, অথচ রিজিংবিডি.com অনুযায়ী কফির উপর উচ্চকর ৮৯.৩২% থাকা সত্ত্বেও রাজধানী ঢাকা ও বড় বড় শহরগুলোর ৫০%-এর বেশি মানুষ কফি পান করেন, চা পান করেন না। যেখানে আমাদের দেশের চা বিশ্ববাজারে এত সমাদৃত, কিন্তু আপনারা জানেন যে কফির মধ্যে ক্যাফিন আছে, এটা তো ক্ষতিকর, তবুও আপনি সেই কফিটাকে গ্রহণ করছেন। এখানে কি মানসিকতা দায়ী নয় বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ, কুয়ার নিচ থেকে বসে থাকলে না সমগ্র আকাশকেও গোলাকারই মনে হবে। তাই আসুন গণ্ডিটা পেরিয়ে দেখুন। 2 বছর আগের কথা বলছি, 2023 সাল, যখন কিনা কোকাকোলা শেয়ার মার্কেট ছিল 42 থেকে 45% এবং একই সাথে আকিজ ফুডসের বাংলাদেশি ব্র্যান্ড মোজোর শেয়ার মার্কেট ছিল 9%। এরপরে আসলো ইসরায়েল পাকিস্তান ইস্যু এবং আমরা বয়কট করলাম কোকাকোলাকে, এবং এরপরে কোকাকোলার শেয়ার মার্কেট একেবারে নিচে নেমে এলো এবং মোজোর শেয়ার মার্কেট বর্তমানে 35 থেকে 39%। মাননীয় সভাপতি, এটা কি এই ইঙ্গিত দেয় না যে 2 বছর আগে আমাদের সেই মোজোর মান একই ছিল এবং 2 বছর পর আজও আমাদের মোজোর মান একই, কিন্তু তখন ব্যবহারকারী এত অল্প ছিল, অথচ এখন ব্যবহারকারী এত বেশি? এটা কি ইঙ্গিত দেয় না যে আমাদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে আমরা এই পণ্যগুলোকে ব্যবহার বৃদ্ধি করছি? সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ, না জানার ভান না করে আসুন আমাদের সাথে বলুন, স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানসিকতাই নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। ধন্যবাদ। এবার আমি আহ্বান করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হাসনেহানা মুনতাকাকে তার যুক্তি উপস্থাপনের জন্য।
ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রথমে আমি আমার প্রতিপক্ষের উত্তরটি দিয়ে নিচ্ছি। মানুষ চা খাবে না কফি খাবে তা তার ব্যক্তিগত পছন্দ, কিন্তু বাংলাদেশে যদি আজকে মানসম্মত কফি উৎপাদন করা হয় তাহলে বাংলাদেশের মানুষ তাই গ্রহণ করবে। মাননীয় সভাপতি, তারা বলেছে রপ্তানির কথা। 2013-14 অর্থ বছরে 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রায় 68.4% রপ্তানি কমেছে। তথ্যসূত্র কালের কণ্ঠ। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় বরং মানসিকতা এর প্রধান অন্তরায়। আমি বিপক্ষ দল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই প্রস্তাবটি আংশিক সত্য হলেও মূল সমস্যাকে আড়াল করে। দেশি পণ্যের প্রতি মানুষের অনীহা বা ব্যবহার হ্রাসের কারণ কেবল মানসিকতা নয় বরং এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট গুণগত মান, ধারাবাহিকতা ও বিপণন ব্যবস্থার বাস্তব সমস্যা। আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, মানহীন পণ্য ক্রয় করা নৈতিকভাবে ভুল। অর্থাৎ আপনি কেন কষ্ট করে অর্জন করা টাকা দিয়ে আপনি মানহীন পণ্য কিনবেন? এবং আমি ব্যাখ্যা করব যে মানহীনতা আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যর্থ করে এবং বিদেশি পণ্য বিনিয়োগ কমে যায়। এর ফলে মানহীন পণ্য স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। মাননীয় সভাপতি, গুণগত মান, উন্নত মৌলিকীকরণ ও ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় দেশি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে স্থান পাচ্ছে না। মানহীনতার কারণে বহু পণ্য রপ্তানি করেও ফেরত আসে। ভোক্তাদের মনে আস্থাহীনতা তৈরি করে, যা খুবই স্বাভাবিক। গত কয়েক বছরে আমাদের রপ্তানি করা কয়েক কন্টেইনার চিংড়ি মাছ ইউরোপীয় ইউনিয়ন থেকে ফেরত পাঠিয়েছে, কারণ সেখানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এটা কি মানসিকতার সমস্যা? না, এটা মানহীনতার প্রমাণ। খাদ্যপণ্য যেমন ড্রাই ফ্রুট, বিস্কুট, প্রক্রিয়াজাত খাবার ফেরত আসছে কারণ লেবেলিং ভুল, মানসম্মত নয় ও ব্যাকটেরিয়ার পাওয়া গেছে। মাননীয় সভাপতি, 2009 থেকে 2018 পর্যন্ত কয়েকটি মধ্যপ্রাচ্যের আমাদের ওষুধ ফেরত পাঠিয়েছে কারণ তা আন্তর্জাতিক গাইডলাইনের সঙ্গে মেলেনি। এগুলো কি মানসিকতার সমস্যা? এগুলো বাস্তব অভিজ্ঞতা যা স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। মাননীয় সভাপতি, আপনার সন্তান যাকে ভালো রাখার জন্য আপনি সবটা করছেন, সেই শিশুকে আবেগের বশে মানহীন স্বদেশি পণ্য খাইয়ে আপনি অবশ্যই মৃত্যু ঝুঁকিতে ফেলবেন না। বাংলা নিউজ 24 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে কুমিল্লা রাস্তায় মেড ইন বাংলাদেশ নকল জুস খেয়ে 20 জনের বেশি শিশু অসুস্থ হয়। মাননীয় সভাপতি, ঈদ মানে আনন্দ। সেই ঈদের দিন ভেজাল সেমাই খেয়ে 30 জন হাসপাতালে। উৎস কালের কণ্ঠ, মে 2023। ব্র্যান্ডেড সয়াবিন তেল খেয়ে, নকল ঘি খেয়ে অনেকে অসুস্থ, জাগো নিউজ 2022। দুধ না খেলে হবে না ভালো ছেলে। সেই দুধে যদি ভেজাল থাকে আমরা ছেলেদেরই তো হারাবো, এতে ভালো আর মন্দ কি করব? পাবনার 2500 লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। বিএফএসএফ 10টি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। উৎস প্রথম আলোর একটি প্রতিবেদন। মাননীয় সভাপতি, একজন নারী সবসময় তাকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে যা তার আত্মবিশ্বাস বাড়ায়, আর সেই প্রসাধনী যদি তার সব শেষ করে দেয় তখন কি হবে? বিএসটিআই নির্ধারিত স্কিন ক্রিম মানের তুলনায় 2793 গুণ বেশি হাইড্রাকুইন পাওয়া গেছে, যা ত্বক, লিভার ও কিডনির ক্ষতি করছে। সোর্স টিভিএস নিউজ। মাননীয় সভাপতি, আজকে আমাদের দেশের ভোক্তারা ইলেকট্রনিক্স পণ্যগুলোর ক্ষেত্রে বিদেশি পণ্যকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানেন যে এই পণ্যের ওয়ারেন্টি, সার্ভিসিং ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত। এখানে মানসিকতার চেয়ে বাস্তব প্রয়োজন ও আস্থাই মুখ্য। মাননীয় সভাপতি, তারা আমাদের মানসিকতা নিয়ে প্রশ্ন করছে। বাংলাদেশের মানুষের মানসিকতা যদি ভালো না হতো তাহলে আড়ং ও ইজির মতো ব্র্যান্ডগুলো এত জনপ্রিয়তা পেত না, ঘরের বাজার .com-এর মতো প্রতিষ্ঠানগুলো এত জনপ্রিয়তা পেত না। তারা ভালো মানের খাবার নিশ্চিত করতে পারছে দেখে আজ তাদের এত জনপ্রিয়তা। আমার বিপক্ষ দল মানসিকতাকে ঔপনিবেশিক প্রভাব বলেছে, কিন্তু আজকের প্রজন্ম হিসেবে তারা বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হতে পারে কিন্তু বারবার মানহীন পণ্য কিনে প্রতারিত হতে চায় না। যদি সত্যি দেশি পণ্যের মান আন্তর্জাতিক মানের সমান বা ভালো হয় তবে মানুষ কেন তা কিনবে না? আগে দেশি পণ্য কিনুন, পরে যাচাই করুন। এই নীতি অবাস্তব। ক্রেতা প্রথমে নিজের চাহিদা পূরণ করতে চান, তখন দেশি পণ্য সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন ক্রেতা বাধ্য হয়ে বিদেশি পণ্যের দিকে ঝোঁকেন। এখানে মানসিক হীনমন্যতা নয় বরং যুক্তিসঙ্গত বিচার বিবেচনায় কাজ করছে। মাননীয় সভাপতি, উপসংহারে আমি বলতে চাই, আমাদের দেশীয় শিল্পের বিকাশে মানসিকতার পরিবর্তন জরুরি, তবে তার চেয়েও বেশি জরুরি পণ্যের মানের উন্নয়ন। স্বদেশি পণ্য একটি আবেগ নয়, এটি একটি অর্থনৈতিক দর্শন যা সফল করতে হলে মানহীনতার অভিযোগ দূর করতে হবে। নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে। যেদিন আমাদের দেশি পণ্য গুণগত মানে বিশ্বসেরা হবে সেদিন বাংলাদেশের মানুষ কোনো বিজ্ঞাপন ছাড়াই গর্বের সাথে স্বদেশি পণ্য কিনবে। মাননীয় সভাপতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপরে যে আমি আহ্বান করছি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা নূরজাহান আক্তার কেমিকে,
তার যুক্তি উপস্থাপনের জন্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার প্রিয় জন্মভূমি। মাননীয় মডারেটর, স্বাধীনতা 54 বছরে এসেও যখন আমাদের মাঝে জেকে বসেছে ব্র্যান্ড নির্ভরতা, যখন জেকে বসেছে বিদেশি ব্র্যান্ডই যেন সেরা, ঠিক সেই সময় দাঁড়িয়ে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, বাংলাদেশের টুপির বাজার বছর জুড়ে বিশ্বখ্যাত। দেশের উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের হাতে তৈরি হচ্ছে বিশেষ ধরনের টুপি। জানেন কি এই হাতে তৈরি টুপির প্রধান রপ্তানিকারক দেশকে? ওমান। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো ইত্যাদি ইত্যাদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই টুপি আমদানি করছে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে। 2022-23 অর্থ বছরে 447.43 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে আয় করেছিল বাংলাদেশ শুধুমাত্র এই টুপি খাত থেকে। সেখানে 60%ই বাংলাদেশি নারী ও কিশোরীদের হাত দিয়ে তৈরি। অথচ এখানেও খেয়াল করব আমাদের রুগ্ন মানসিকতা কিভাবে, আজ প্রমাণ করি। 2023-24 সালে আমদানি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বাংলাদেশ টুপি আমদানি করেছে 2.02 মিলিয়ন মার্কিন ডলার। মাননীয় মডারেটর, যখন সেই টুপি খাতি আমরা বহির্বিশ্বে রপ্তানি করছি, সেই টুপি কেন আমাদেরকে আমদানি করতে হচ্ছে? এর পেছনের কারণটা কি জানেন? এর পেছনের কারণ হলো আমাদের মনে জেগে বসা উচ্চাভিলাষী মনোভাব। কেননা আমরা আমাদের স্বদেশের পণ্যের প্রতি সীমাবদ্ধ নই, আমাদের মানসিকতা এতটাই নিম্ন যে আমরা চাই, আমরা আমাদের আভিজাত্যের প্রতীক দেখাতে চাই, আমরা আমাদের আভিজাত্যকে দেখাতে চাই যে না, আমাদের কাছে আরও সুন্দর মানের টুপি দরকার। ঠিক তখনই আমরা এই টুপিগুলো আমদানি করছি। মাননীয় মডারেটর, আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন ইলেকট্রনিক্স পণ্যের কথা। সেই ইলেকট্রনিক্স পণ্যগুলো নাকি মানহীন বলে আমরা বিদেশি ব্র্যান্ডের পিছনে ছুটছি। আপনাদের বলি, ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিভাবে? 50টিরও বেশি দেশে আজ ওয়ালটন মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানি করছে। অর্থাৎ 16 সেপ্টেম্বর 2025-এর এক তথ্য অনুযায়ী জানা যায়, প্রথমবারের মতো, আবারও বলছি, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি শুরু করলো ওয়ালটন কোম্পানি। এবং সেই অনুষ্ঠানে বলা হয়েছিল যে দেশে সিলিকন ভ্যালি রয়েছে ঠিক সেই দেশেই আমরা মাদারবোর্ড রপ্তানি করছি। এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি মাইল ফলকই বটে। তবে আপনাদের বলতে চাই, যখন ওয়ালটনের মতো একটি কোম্পানি বহির্বিশ্বে রপ্তানি করছে মাদারবোর্ডের মতো একটা সুন্দর জিনিস, ঠিক তখনই কেন আমার দেশের জনগণ টিভি থেকে শুরু করে ফ্রিজ কিনতে গেলে সব জায়গায় ওয়ালটনকে না খুঁজে এলজিকে খুঁজে? এর পেছনে কি জেকে বসা আমাদের ব্র্যান্ড নির্ভরতাকে দাবি করছে না? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাংলাদেশ ওষুধ শিল্পে রপ্তানি করছে বিশেষ 157টিরও বেশি দেশে। 2024-25 অর্থ বছরে ওষুধ খাতের রপ্তানি প্রায় বেড়েছে 213.16 মিলিয়ন মার্কিন ডলার। ঠিক সেই সময়ে তারা বলে গেলেন চিকিৎসার কথা, যে চিকিৎসা ক্ষেত্রে আজ আমরা মানহীন সরঞ্জাম ব্যবহারের কারণে আজ নাকি আমরা চিকিৎসা ক্ষেত্র থেকে আমাদের সেই কষ্টে অর্জিত অর্থগুলো ব্যয় হচ্ছে। তাদেরকে জানাতে চাই, উদ্যোক্তারা 10ই আগস্ট 2025-এর প্রথম আলোর একটি প্রতিবেদনে স্পষ্টতরভাবে বলেছে, আমাদের দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদিত হয় মাত্র 10%, 90%ই আমরা বহির্বিশ্ব থেকে আমদানি করি। মাননীয় মডারেটর, আমার কাছে একটি প্রশ্ন, উদ্যোক্তারা খুব সুন্দরভাবে বলেছিলেন যে আমাদের এই ওষুধ শিল্পে যদি গুরুত্বারোপ দেওয়া হয় তবে আমরা বিশ্বাস করি আমরা 90% কেন, আমরা 100%ই নিজ দেশে তৈরি করতে পারবো। জি মাননীয় মডারেটর, আমরা তাই বলছি যে আমাদের পণ্যগুলো মানহীন নয়, আমাদের পণ্যগুলো মানসম্মত আছে, কিন্তু আমাদের সেই মানসিকতা নাই যে আমরা সেই পণ্যগুলো ক্রয় করব। কেননা আমরা চাই না যে স্বদেশি পণ্য আমাদের ব্যবহার বৃদ্ধি পাক। আমাদের মাঝে তো জেকে বসে আছে সেই ধরনের রুগ্ন মানসিকতা। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন পণ্য যতক্ষণ মানহীন থাকবে আমরা আমাদের মানসিকতার দায়ে আমরা কখনোই সেই পণ্য কিনবো না, আবেগে চললে তো আর হয় না। তাদেরকে বলতে চাই, মানসিকতার মানে কি? মানসিকতার মানে একটি মনস্তাত্ত্বিক অবস্থা, তথা আপনি আপনার মনকে বোঝাচ্ছেন যে না, এটা আমাকে কিনতে হবে। কেন কিনতে হবে আমি বলি। যখন একটি পণ্য ক্রয়ের কথা আসে, সেই পণ্য ক্রয়ের সময় শুধু কি ক্রেতার মানসিকতাই দায়ী? মোটেও নয়। ক্রেতা, বিক্রেতা, উৎপাদক
উৎপাদকের মানসিকতা এবং বাজারজাতের সাথে সংশ্লিষ্ট সকলের মানসিকতাও এর মাঝে দায়ী। অর্থাৎ তারা যখন বলে গেল ভেজাল দ্রব্যর কথাগুলো যে ভেজাল রয়েছে, তখন আমি বলতে চাই বিএসটিআই কর্তৃক অনুমোদিত যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যগুলোকে অবশ্যই বৈধ হতে হবে, এবং সেই বৈধ পণ্যগুলো কখন হবে বলেন দেখি? যখন আমাদের মানসিকতা উন্নত হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। এ পর্যায়ে আমি আহ্বান করছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা সাদিক জাহানকে তার যুক্তি উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের পক্ষ দল যদি বিতর্কটাতে জিততে চায় তাহলে তাদেরকে প্রথমত প্রমাণ করে যেতে হইতো যে বাংলাদেশে যে বর্তমানে প্রায় 17 থেকে 20 কোটি মানুষ বসবাস করতেছে, এই 17 থেকে 20 কোটি মানুষের মানসিকতা একই, এবং এছাড়াও তারা ইতিহাসের দোষ চাপানোর চেষ্টা করতেছে, বলতেছে যে ঔপনিবেশিক আমলের একটা ছোঁয়া আছে আমাদের মধ্যে। আমরা বর্তমানে 21 শতকে বসবাস করতেছি, আমরা ইংরেজের শাসন আমলে নেই। বর্তমানের যুগের মানুষজন অনেক শিক্ষিত, সচেতন এবং তথ্য নির্ভর, যার কারণে যখন তারা একটা পণ্য কিনতে যায়, ভোক্তারা গবেষণা করে, তুলনা করে, প্রমাণ দেখে এরপর সিদ্ধান্ত নেয়। এখন আসি যে তারা যে নানান রকমভাবে বলার চেষ্টা করতেছে যে একটা পণ্য, বাংলাদেশি পণ্য মানুষজন কিনতেছে না কারণ তাদের মানসিকতা সেম না। এটা কখনো সত্য না, কেননা বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো বা কোম্পানিগুলা ওরা এখনো ভরসার যে আস্থাটা তৈরি করতে পারে নাই। ওয়ালটন, ম্যাটাডর এবং ভিশনের মতো কোম্পানিগুলা ভোক্তা এবং ক্রেতাদের মাঝখানে আস্থা অর্জন করে নিতে পেরেছে বলেই তার আজকে সফল। কিন্তু সিঙ্গার, এরপর কেয়া কসমেটিক্সের মতো গ্রুপগুলা এখন পর্যন্ত ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে নাই বলে তারা এখন পর্যন্ত সাকসেসফুল হইতে পারে নাই। ভরসার ইতিহাস তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? ভোক্তারা শুধুমাত্র এখন পণ্যের মান দেখে সিদ্ধান্ত নেয় না, তারা দেখে যে ব্র্যান্ডের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা। বিদেশি ব্র্যান্ডগুলো একই মান ধরে রাখে, কিন্তু দেশীয় পণ্যতে মান এত পরিমাণে ওঠানামা করে যার কারণে মানুষজন ভরসা করতে পারে না। মান এবং দাম, একটা বিদেশি পণ্য এবং একটি দেশীয় পণ্যের মান যখন সমান হয় তখন দেখা যায় যে পরবর্তী যে সার্ভিসগুলো লাইক রিপ্লেসমেন্ট গ্যারান্টি একমাত্র বিদেশি পণ্যগুলাই ভালো মতো দিয়ে থাকে, কিন্তু দেশীয় পণ্যে এই কালচারগুলো খুবই কম, যার কারণে ভোক্তা কখনো ঝুঁকি নিতে চায় না। এছাড়াও বাংলাদেশে অনেক এমন পণ্য আছে যারা কিনা দেখায় যে আমরা কাগজে কলমে বিশ্বমান, কিন্তু তারা এই যে এই মানটা রক্ষা করতে ব্যর্থ হয়। মান এবং বাস্তবতা যেদিন এক হবে সেদিন ভোক্তার আস্থাও ঠিক হবে। এছাড়াও যেই কারণটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে যে দেশীয় পণ্য বাজারে সঠিকভাবে উপস্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হয় না। তার আরেকটা মেইন কারণ হচ্ছে যে দুর্বল বাজারজাতকরণ। আপনি আপনার ভোক্তাদের কাছে কখনো এই জিনিসটা জানাতে পারেন না যে আপনার পণ্যের বৈশিষ্ট্য কেমন, আপনার পণ্যের মান কেমন। ব্যবহারিক সুবিধা ও নিরাপত্তা মান থাকলেও যে বিদেশি ব্র্যান্ডগুলো আছে ওরা ওদেরকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, যার কারণে পুরা বিশ্বব্যাপী তারা তাদের যেই পণ্যটা আছে পণ্যটার মার্কেটিং চালাইতে পারে। এবং এছাড়া মেনটেনেন্স অ্যান্ড আফটার সেলস সার্ভিস, পণ্যের মান ধরে রাখার পরে রক্ষণাবেক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে থাকে না। সার্টিফিকেট, গ্যারান্টি, রিপ্লেসমেন্ট, এসব সুবিধা দেশের অনেক পণ্যে কাজ করে না। এখন আপনাকে কিছু আমি তথ্য দেখাই। সেই তথ্যগুলো হচ্ছে যে কেয়া গ্রুপ একসময় বাংলাদেশের খুবই নামি দামি একটি প্রসাধনী সম্পর্কিত পণ্যের জন্য ব্যর্থ ছিল, কিন্তু বর্তমানে তারা প্রায় 3,000 কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছে। এছাড়াও 2025 সালে তাদের গাজীপুরে এমন অনেক কারখানা ছিল যেগুলোকে বন্ধ করে দিতে হয়েছে। সিঙ্গার গ্রুপ কেন এখন পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারে নাই? এর প্রধান কারণ হলো যে বছরের পর বছর তারা ঠিকমতো প্রোডাক্ট লাইন রিসার্চ করে নাই। এছাড়াও তাদের যে কাস্টমার কেয়ার সার্ভিসটা ছিল ওই সার্ভিসটা ছিল খুবই দুর্বল। এবং দেখা যায় যে আমার প্রথম বক্তা বলে গেছিল যে জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানিগুলা তাদের যে পণ্যের মানটা ঠিক রাখতে পারে নাই বলে 38,000 মামলা করা হয়েছে। এছাড়াও তাদের উপর প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলারের একটা জরিমানা করা হয়েছিল। এছাড়াও একটা মামলায় দেখা গেছে যে প্রায় 22 জন নারী তাদের উপর আলাদাভাবে মামলা করছিল, যার কারণে তাদেরকে এছাড়াও 2.1 বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। এবং এই যে মানসিকতাটার আগে
প্রথমত আসে হচ্ছে একটা পণ্যের মান, পণ্যের রক্ষণাবেক্ষণ এবং পণ্যের ব্যবস্থাপনা। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যতগুলা ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডগুলা এখন পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তার প্রধান কারণ হচ্ছে যে তারা দেশীয় বাজারে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের প্রধান ফোকাসগুলো ছিলই দেশীয় বাজার, যার কারণে তারা এলজি, স্যামসাং এবং সনিয়ার মতো বিশ্বব্যাপী ইলেকট্রনিক্সের ব্র্যান্ডগুলো সমতুল্য হইতে পারে নাই। ভিশন এবং ম্যাটাডোর গ্রো করতে পারছে কারণ তারা কখনো দেশীয় বাজারে সীমাবদ্ধ ছিল না, তারা সবসময় তাদের পণ্যটাকে আকর্ষণীয় করে তুলছে। আপনি যে এখন একটা কলম দিয়ে লিখতেছেন, ওই কলমটাও ম্যাটাডোরের, আপনাকে দেখানো হয়েছে যে পরীক্ষার হলে আপনাকে তাড়াতাড়ি লিখতে হবে, যার কারণে আপনি জিনিসটাকে অনুভব করতে পারছেন, যার কারণে আপনি আজকে ম্যাটাডোরের পণ্য ব্যবহার করতে পারেন। কিন্তু সিঙ্গার, মিনিস্টার এছাড়াও যে কেয়া কসমেটিক্সের মতো যেসব গ্রুপগুলো ছিল ওরা এগুলাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। সুতরাং আজকের এই বিতর্কে আমরা বিশ্বাস করি যে মানই যথেষ্ট নয়, আমাদের দেশীয় পণ্য পৌঁছায় না কারণ প্রচার দুর্বল এবং রক্ষণাবেক্ষণ নেই। মানুষ মানসিকতার জন্য বিদেশি পণ্য বেছে নেয় না, বরং নিরাপদ, নির্ভরযোগ্য সার্ভিস এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের অভাবে তারা বিদেশি পণ্য বেছে নেয়। আমরা উভয় পক্ষের যুক্তি শুনলাম, এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। আমি প্রথমে আহ্বান করছি পক্ষদল দিনাজপুর সরকারি কলেজের দলনেতা নূরজাহান আক্তার কেমিকে যুক্তি খণ্ডনের জন্য। মাননীয় মডারেটর, সমর্থনের আলো না জ্বালালে কোনো শিল্পই দীপ্তি ছড়াতে পারে না। ঠিক আমরা তাই বলছি, যখন আপনি বিদেশি ব্র্যান্ডকে সেই পরিমাণে সম্মানটুকু দিচ্ছেন, সেই পরিমাণে আস্থা দিচ্ছেন, তখন দেশি ব্র্যান্ডকে সম্মান আর আস্থা দিতে আপনার দোষ কোথায়? মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে ওয়ালটন এবং সিঙ্গার তারা নাকি আজ আমাদের বাজারে সেইভাবে সমাদৃত হচ্ছে না। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা মানসিকতা। আমি যখন আমার বক্তব্যে স্পষ্টতর ওয়ালটনের একটি প্রশংসার গুণগান গেয়ে গেলাম, তখন তারা হয়তো এই বিতর্কের মঞ্চে উপস্থিতই ছিল না। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে আজকের অবৈধ এবং সকল নকল পণ্য কথাবার্তা। আমি তাদেরকে বলতে চাই, আমার দলের 3 জন বক্তাই আমরা ইতিমধ্যে বারবার বলে গেলাম, প্রত্যেকটি পণ্য ক্রয়ের সময় এর পেছনে বাজারজাতকরণের সংশ্লিষ্ট সকলের মানসিকতাই দায়ী। অর্থাৎ যখন একটি পণ্য আপনি ক্রয় করছেন, সেই পণ্যটি লেবেলিং ঠিক আছে কিনা, সেই পণ্যটি আন্তর্জাতিক মানে ভালো আছে কিনা, এবং আপনাদের বলে যাওয়া সেই চিংড়ির কথায় যেখানে কিনা ফরমালিন এবং কার্বাইড বেশি পাওয়া গেছে, সেই চিংড়ি যখন বাজারজাত হচ্ছিল তখন কি তার দায়িত্বে কোনো প্রশাসনের কর্মকর্তা ছিল না? অবশ্যই ছিল। সেই প্রশাসন কর্মকর্তার মানসিকতা কেন নিম্ন ছিল যে তিনি তার স্বদেশি পণ্য আন্তর্জাতিক মানে পাঠানোর আগে নিজে চেক করে দেখেননি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। মাননীয় মডারেটর, তারা বলে যাচ্ছেন যে আমরা নাকি বিদেশি ব্র্যান্ডকে বেশি আস্থা করছি, কিন্তু স্বদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন তারা বলে গেলেন ম্যাটাডোরের কথা, তারা নাকি দেশীয় বাজারে থেকে বহির্বিশ্বে বেশি ফোকাস করেছিল, যার মাধ্যমে তারা আজ বিশ্বখ্যাত। তাদেরকে তাই বলছি যে যখন আমার দেশের, নিজ দেশের মানুষ, 16 কোটি মানুষ নিজের দেশের পণ্যকে সঠিকভাবে মানসিকতা তাদের নাই যে তারা নিজ দেশকে আগে প্রাধান্য দিবে, তখন কিভাবে তারা বিদেশে পাড়ি জমাবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গেলেন যে বহির্বিশ্ব সমাদৃত হচ্ছে, তবুও নিজ দেশে অবহেলিত হচ্ছে। মাননীয় মডারেটর, নিজ দেশে অবহেলিত হওয়ার মানে কি? তারা বলে গেলেন যে এই ধরনের পণ্য ব্যবহার করার মাধ্যমে চিকিৎসা থেকে শুরু করে সব দিক থেকে ব্যবহার হয়, এবং তাদের দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে কিভাবে নারীরা প্রসাধনী শিল্পে ব্যবহার হয়। আমার তার কাছে প্রশ্ন, যখনই আপনি প্রসাধনীর কথা তুলেন তখন নিশ্চিত আপনি স্বদেশি ব্র্যান্ডের তুলনায় বিদেশি ব্র্যান্ডকে আগে প্রাধান্য দেন। সেই বিদেশি ব্র্যান্ডগুলোতে যদি সমস্যা বের হয়, তার দায়ভার তো আমার স্বদেশ গ্রহণ করবে না বিজ্ঞ প্রতিপক্ষ। তারা বলে যাচ্ছে যে আজ তারা কিন্তু কেয়া গ্রুপের ঋণ নেওয়ার কথা বলে গেল। মাননীয় মডারেটর, আমি প্রশ্নে চিন্তা ভাবনা করছি যে আজকের বিতর্কের সাথে কেয়া গ্রুপের ঋণ নেওয়ার কোথায় প্রশ্ন থেকে যায়? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারা বলে গেলেন উপস্থাপনা এবং দুর্বল বাজারজাতকরণ। এই বাজারজাতকরণের পেছনে দায়ভারকে প্রশাসনের, এই বাজারজাতকরণের পেছনে দায়ভারটা কি? যে উৎপাদক যদি সঠিকভাবে বাজার গ্রহণ না করে, তবে কিভাবে আপনার স্বদেশের কাছে সেই পণ্যগুলো সমাদৃত হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কেননা বাজারজাতকরণের যে ব্যাপারটা আছে, এখানে কখনোই মানহীনতা বিষয়টা আসছে না, এখানে বাজারজাতকরণের ত্রুটিটা আসছে। সর্বোপরি বলতে চাই, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা স্বদেশি পণ্যই গ্রহণ করব। এ পর্যায়ে আমি আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা সাদিক জাহানকে তার যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা কখনো এটা বলি নাই যে আমরা দেশীয় পণ্য সম্মান করি না। দেশীয় পণ্য মানুষের কাছে জনপ্রিয়তা না পাওয়ার মূল কারণ হইতেছে যে দেশীয় পণ্য ব্যবহার করার মানুষের
পূর্ব অভিজ্ঞতা ভালো না, যার কারণে তারা দেশীয় পণ্যের উপর আস্থা রাখতে পারে না। ওয়ালটনের একটা ফোন আপনি ব্যবহার করেন, ওয়ালটনের একটা ফ্রিজ আপনি ব্যবহার করেন, আপনাকে যদি ওয়ালটনের 108 মেগাপিক্সেলের একটা ফোন দেওয়া হয়, এরপর আপনাকে যদি আইফোনের একটা প্রায় 50 থেকে 60 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়, আপনি অবশ্যই আইফোনের ওই 50 মেগাপিক্সেলের ক্যামেরাকে প্রাধান্য দিবেন, কারণ ওই আইফোনের যে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ছিল, ওই ক্যামেরাটা আপনাকে যেই সার্ভিস দিবে, ওয়ালটনের ওই 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, ওইটা আপনাকে সমান সার্ভিস দিবে না। এবং এছাড়াও তারা বারবার মানসিকতার যে প্রশ্নটা, ওটা বলে দিয়ে যাইতেছে। আপনার মানসিকতা ঠিক করার আগে আপনাকে আপনার যে ভোক্তারা আছে, ওই ভোক্তাদের যে চাহিদাটা আছে, চাহিদাটা বুঝে দেন আপনার যে পণ্য যে বাজারজাতকরণ সেটা করতে হবে। তার আগে আপনাকে যে পণ্যের মানটা আপনি যদি ঠিক না রাখেন, তাহলে আপনি কোনোদিনও আপনার যে ভোক্তারা আছে, ভোক্তাদের কাছে জিনিসগুলা ঠিকমতো বুঝাইতে পারবেন না, বাজারজাতকরণ করতে পারবেন না। এবং দেখা যায় যে বিভিন্ন রকমের চাইনিজ ব্র্যান্ড যেমন ডিজিআই, ওরা কিন্তু বৈশ্বিক ড্রোন বাজারের প্রায় 70 থেকে 90% দখল করে আছে। অ্যান্ড এই যেই ড্রোনগুলো আছে, এই ড্রোনগুলো কিন্তু সিনেমাটোগ্রাফির অনেক রকমের কাজে লাগতেছে। অর্থাৎ এই যে ডিজেআইয়ের মতো ব্র্যান্ডগুলো সবসময় চিন্তা করতো যে আমাদের পণ্যের আগে মান ঠিক রাখা লাগবে, এরপর আমরা যেই অন্য যেসব জিনিসগুলো আছে ওইগুলোর দিকে আমরা ফোকাস করব। এছাড়াও দেখা গেছে যে ওরা বলতেছে যে প্রসাধনীর কথাবার্তা, এখানে কেয়া কসমেটিক্সের মতো গ্রুপ যখন এত বড়ভাবে ফল করতেছে, সেক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রকমের যেই প্রসাধনী সামগ্রীগুলো আছে, ওইগুলো দেশীয় পণ্যগুলো মানুষজন ব্যবহার করে না, কারণ তারা দেশীয় পণ্যের প্রতি এক ধরনের বিশেষ আস্থা রাখতে পারে নাই, যার কারণে দেশীয় পণ্যগুলা জনগণের কাছে কখনোই প্রিয় ছিল না। বরং মানুষজন এই যে বিভিন্ন রকমের নিরাপত্তা এবং ভোক্তা অধিদপ্তরের কারণেই তারা এক ধরনের নিরাপত্তা পাওয়ার কারণে